চাপে পড়ে বিয়েটা করতে হয়েছে আমায়। কিন্তু যার সাথে আমার বিয়ে হয়েছে তাকে আমি দেখিনি, অবশ্য সেও আমাকে দেখেনি, তারপরও আমাদের বিয়ে হয়ে গেল। কথাটা ভাবতেই দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। তবে এই দীর্ঘশ্বাসটা দুঃখের নয়, সুখের। কেন জানি না আমার এই দীর্ঘশ্বাস সুখ সুখ লাগে। মনে নেই কোনো হতাশ বিয়েটা নিয়ে। এমনটাও নয় যে আমি আমার স্বামীকে ভালোবাসি। তাকে পাওয়ার জন্য আমার মনে এই সুখ সুখটা লাগছে। উহুম, এমন কিছু ভাবাটাই ভুল। কারণ তাকে আমি ভালোবাসি না। আর কখনো ভালোবাসতে পারবো? ভালোবাসা অর্থ আমি জানি না। কখনো ভালোবাসা কি তা নিয়ে চিন্তা করলে আমার নিজের মাথা খালি হয়ে যায়। তাই খালি মাথা নিয়ে আমি যাব অন্যকে ভালোবাসতে? আমি কি পাগল নাকি হহু? আমার বিয়ে হয়েছে আজ 3 মাস। উনার ফ্যামিলির সাথে থাকি আমি। উনার ফ্যামিলি বলতে আছেন দাদা দাদি, আমি আর উনি। উনার বাবা মা কেউ নেই। ছোট কালেই মারা যায়। তারপর থেকে দাদা দাদির সাথে থাকেন উনি। উনার পরিচয়টা দেয় আগে। উনার নাম আব্রাহাম রিদ খান। উনি কি করেন আমি নিজেও জানি না। আসলে জানতে চাইনি কখনো। তাই হয়তো জানি না। তবে এতটা বলতে পারি যে উনার নিজের বড় কোম্পানি আছে, ব্যবসা আছে। এখন কয়টা আছে তা সঠিক বলতে পারবো না। অহ, আমার গুণধর স্বামীর আরো একটা পরিচয় আছে তোহ, বলা হয়নি আপনাদের। যেমন মি আক্ররু, আক্ষুটিয়া, রাগী বদমেজাজি, ভিলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কারণ তিনি সার্বক্ষণিক সবাইকে ঝাড়তে থাকেন, উইথআউট রিজন। আর তাতে কেউ কোনো কিছু বলতে পারবে না, শোনা ছাড়া। আর কাজে তো ভুলেও ভুল করা যাবে না। যদিও কোনো মহোদয় ব্যক্তি এই অসৎ শ্বাসটা ভুলে করে বসে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয় ঠিক তারপর মুহূর্তেই। তার চাকরি ডিসমিস, মানে শেষ তার চাকরি, হা হা হা। কিন্তু মজার বিষয় কি জানেন? আমাদের বিয়ে 3 মাস পরেও উনার সামনে ভুল করেও যায়নি আমি। আর কেনই বা যাব? আমার ভয় লাগে উনাকে, তাই যায় না। এই নিয়ে অবশ্য দাদা দাদি আমাকে কিছুই বলে না। কারণটা হলো আমার গুণধর স্বামী। তার গুন্ডামির জন্য সবাইকে ভয় দেখিয়ে রেখেছে। যেদিন আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম, তখন উনি বাড়িতে ঢুকেই ড্রয়িং রুমের সোফায় টানটান হয়ে আরাম করে বসে সার্ভেন্ট দিয়ে পানি আনিয়ে সেটা সঙ্গে সঙ্গে খেয়েই উঠে দাঁড়িয়ে দাদা দাদি আর আমাকে উদ্দেশ্য করে নির্দ্বিধায় বলে উঠল, আমি তোমাদের জন্য এই বিয়ে করতে বাধ্য হয়েছি বিধায় আমাকে কেউ এই বিষয় নিয়ে কিছু বলতে পারবে না। আমি এই বিয়ে আর এই মেয়েকে বউ হিসেবে মানি না। আর না কখনো মানব। শুধু এই মেয়েকে কেন, আমি দুনিয়ায় কোনো মেয়েকেই মানি না। মেয়েদের সঙ্গ পছন্দ নয় আমার। সেটা জেনে তারপরও আমাকে বিয়ে করালে। এখন তোমার এই মেয়েকে নিয়ে কি করবে সেটা তোমাদের ব্যাপার। আমার কিছু যায় আসে না। এই মেয়েটা নিজের মতো করে সবকিছু করতে পারবে, যা খুশি তাই। যেখানে খুশি সেখানে যেতে পারবে। আই ডোন্ট কেয়ার, বাট আমার আশেপাশেও যাতে এই মেয়েকে না দেখি। ইটস দ্য ক্লিয়ার। গুণধর স্বামী প্রতিটা কথায় ছিল ভীষণ ক্ষিপ্ত। তাই সামনে থেকে উনার দাদা উদ্বিগ্ন কণ্ঠে ভেসে এসেছিল আমার কানে সেদিন। তিনি বলেছিলেন, হৃদ তুই কিন্তু বেশি বেশি করছিস এবার। মেয়েটা মেয়েটা করছিস কেন? সে তোর বউ। আর তোর ওকে মানতে হবে। সবাই যে এক হয় না সেটা নিশ্চয়ই মানিস তুই। অতীত ঘেটে লাভ নেই। বর্তমান দেখা উচিত তোর। আর তোর বর্তমানই হচ্ছে এই মেয়েট। তোর তাকে আর বলতে পারলো কই দাদাজান আমার। বাপরে বাপ! হাতে থাকা গ্লাসটা সজোরে আছাড় মারে ফ্লোরে। বিকট শব্দে সবাই নীরব হয়ে গিয়েছিল। ততক্ষণ আমি মাথায় লম্বা ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিলাম, উনার কথাগুলো শুনছিলাম দাদা পাশে দাঁড়িয়ে মনোযোগ সহকারে। যখন বিকট শব্দ কানে আসে তখনই হিতাহিত জ্ঞান হারিয়ে ঘোমটা টেনেই দৌড়ে লাগিয়ে দাদাজানের পিছনে লুকালাম প্রাণের ভয়। বলা তো যায় না মহাশয়কে বিয়ে করার দায় আমাকেই তুলে আছাড় মারল। যাই হোক, দাদাজানের পাঞ্জাবির 2 সাইডের 2 হাত দিয়ে খামুচি ধরলাম। আর মাথাটা পিঠের উপর রেখে দাঁড়িয়ে পড়লাম পিছনে। এতটা ভয় নিজের মধ্যে কাজ করছিল যে না তাকিয়ে বুঝতে পারছিলাম সবাই আমাকে দেখছে। আমি জড়সড় হয়ে কাঁপছিলাম গুণধর স্বামীর ভয়ে। মনে মনে আওড়াচ্ছিলাম, আল্লাহ বাঁচাও, বাঁচাও। খানিকটা সময় বাদেও
আবারও উনার বেশ চিৎকার কানে আসে আমার। উনি দাদাজানকে বলছেন, বউ মাই ফুট, আমি এই বিয়ে মানি না। আর তোমরা আমাকে এই মেয়েটাকে নিয়ে যদি ফোর্সেস করতো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব সারা জীবনের জন্য। তখন তোমার এই মেয়েকে নিয়ে থেকো এই বাড়িতে, আমাকে পাবে না কোথাও। চয়েস ইজ ইউ দাদা ভাই, এতে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। বলেই বিরক্তি নিয়ে এক পলক আমাকে দেখে নিয়ে আবারও দাদাজানকে বলেন, এ নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না দাদা ভাই। আমি তোমাদের কথা রেখেছি, এবার তোমরা আমার কথা রাখো, আমাকে আমার মতো থাকতে দাও। আর এই মেয়ে যা খুশি করতে পারবে, নিজের ইচ্ছা মতো চলতেও পারবে, শুধু আমার থেকে দূরে থাকবে ব্যাস। এতে আশা করি কারো কোনো রূপ সমস্যা হওয়ার কথা নয়। তারপরও যদি আপত্তি থাকে তাহলে আমার জানিও, আমি অলওয়েজ ফ্রি তোমাদের এই কথাগুলো শোনার জন্য। নাও আই এম ভেরি ট্রাট, সো গুড নাইট। বলেই তিনি কাউকে কিছু বলতে না দিয়ে গটগট শব্দ করে দাপদুপ পা ফেলে উপরে নিজের রুমে চলে যান। উনি যেতেই দাদাজান উনার চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়েন নীরবে। হাত টেনে আমাকে উনার পিছন থেকে বের করে সামনে এনে আমার হাত দুটো ধরে বলে উঠে, ভয় পেয়েছিস তুই? ভয় পাস না, আমরা সব ঠিক করে দিব, আমরা আছি তো তোর পাশে। হৃদ একটু রাগী, কিন্তু কাউকে ভালোবাসলে সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখে। তুই দেখিন দ্রুত সবটা ঠিক হয়ে যাবে, তোকেও মেনে নিবে। তারপর দাদাজান কাজের লোক দিয়ে আমাকে সহ আমার জিনিসপত্র উপরে একটা রুমে পাঠায়। বাকিরাও যে যার রুমে চলে যায় খানিক বাদেও। আমাকে রুমে দিয়ে কাজের লোকগুলো বিদায় হতেই সাথে সাথে ঘোমটা ফেলে লাইট অফ করে কান্না করতে লাগলাম। উনি আমাকে বউ হিসেবে মানেন না এই নিয়ে কান্না করছি না, বরং কান্না করছি উনি আমাকে সবার সামনে এতটা অপমান করলেন তার জন্য। আমার দোষটা কি ছিল? আমি ইচ্ছা করে বিয়েটা করেনি, পরিস্থিতি শিকার হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছি কেবল। তাই বলে আমাকে যা নয় তাই শুনিয়ে গেলেন লোকটা। কান্না বেগ বাড়ল আমার। একটা সময় কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম খাটের এক কোনায়। ওহ, আগে পরিচয়টা বলি, আমি রিক্তা ইসলাম মায়া। আমার পরিবারের সবাই আছে, বাবা, মা, আমরা দুই বোন, এক ভাই। আমি সবার ছোট। বড় আপু বিয়ে হয়েছে 5 বছর আগেই, 3 বছরের একটা ছেলে বেবি আছে। ভাইয়া সবার বড়, নিজের পড়াশোনা কমপ্লিট করে নিজের ছোটখাট একটা ব্যবসা দাঁড়ানোর চেষ্টা করছে। আমি ইন্টার পাস, এই বছর অনার্স ফার্স্ট ইয়ারে উঠব। পরীক্ষা পরপরই আমায় বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। যাই হোক, বাকিটা না হয় পরে বলার যাবে। সকালে ঘুম থেকে উঠে পিটপিট করে তাকায়। ঘুমের রেশ কাটাতে না পেরে কোথায় আছি সেটা বুঝার চেষ্টা করতেই 1 মিনিট পর গোড়গোড় করে সবকিছু মনে পড়ল আমার। মনে পড়তেই চট করে চারপাশটায় নিজের চোখ বুলিয়ে নিলাম ভালো করে। রাতে চিন্তায়, অন্যমনস্ক, অপমান বোধ আর কান্নার জন্য নিজের রুমটা খেয়াল করা হয়ে ওঠেনি। কিন্তু এখন করছি। রুমটা পর্যবেক্ষণ করতেই অটোমেটিক্যালি আমার চোখ বড় বড় হয়ে যায়, এই ভেবে যে এই আমি কোথায় আছি। এটা কি রুম নাকি অন্য কিছু? আল্লাহ, এত সুন্দর কোনো রুম হতে পারে? এতটা বিলাসবহুল জীবনের সাথে আমি পরিচিত নয়। এই রুমের ভিতরের মধ্যে থাকা প্রতিটা আসবাবপত্র বিলাসত্ব। রুমে ভরপুর হয়ে আছে দামি ফার্নিচার। রুমের একপাশে ডিজাইনার সোফা, তার বরাবর সামনে দেয়ালে ড্রেসিং টেবিল রাখা। তার পাশেই কোবার্ড আর দেয়াল জুড়ে আছে নানান চার্চের প্রিন্টিং। সৌন্দর্য যেমন বেয়ে বেয়ে পড়ছে রুমটির। খুঁটিয়ে খুঁটিয়ে রুমটি দেখার পর উঠে বসলাম। কালকের শাড়িটি এখনো পরে আছি, তাই ব্যাগ থেকে সাদা কালারের চুড়িদারি জামা বের করে গোসল করে নিলাম। রুমে এসে বসলাম সোফার মধ্যে। খানিকটা সময় যেতেই আমার রুমে বাহির থেকে দাদা দাদি নক করে বলেন, মায়া আসবো ভিতরে। আমি তাকাতেই উনারা ভিতরে চলে আসলো হাসি মুখে। আম্মুর শিখানো কথায় অনুযায়ী উঠে গিয়ে দাদা দাদিকে সালাম করলাম। তারা আমাকে উঠি সোফায় বসিয়ে 2 জন 2 দিকে বসে পড়ল। আমি জায়গায় পেলাম তাদের মধ্যস্থানে। অমায়িক হাসি মুখে দাদি আমাকে কতগুলো গহনা বক্স ধরিয়ে দিয়ে বলে উঠে, এইগুলা আমরা হৃদের বউয়ের জন্য রেখেছিলাম। হৃদের মায়ের গহনা এইগুলো। হৃদের মা রেখেছিল তার ছেলের বউয়ের জন্য। হৃদের মা নেই, তাই আমি দিচ্ছি।
তুই এখন আমাদের হৃদের বউ, সেই সূত্রে এখন এইগুলো তোর। আমি কিছু বলবো তার আগেই দাদি আবারও বলে উঠল, উহুম, না করা যাবে না, না শুনতে চাই না, এইগুলো তোর প্রাপ্য, তাই তোকে রাখতেই হবে। আমি চুপচাপ বসে রইলাম, কি করব বুঝতে পারছি না আপাতত। আমাকে চুপ থাকতে দেখে দাদাজান হালকা হেসে আমার মাথায় আদুরির এক হাত বুলিয়ে দেয়। উনার হাতে থাকা আরো একটা ছোট বক্স এগিয়ে দেয় আমার দিকে। আমি গোল গোল চোখে তাকায় দাদাজানের মুখ পানে। আমার এমন দৃষ্টি বুঝে নিজেই হাত বাড়িয়ে ছোট বক্সটি ওপেন করে আমার সামনে। বক্সটির ভিতর থেকে খুব সুন্দর একটা সাদা পাথরের আকটি পরিয়ে দিয়ে আমাকে বলল, রিংটা বংশগতভাবে তোকে পরানো হয়েছে, খানদানি রিং এটা, কখনো হাত থেকে খোলা যাবে, সব সময় এটা পরে রাখতে হবে। দাদাজানি কথা অনুযায়ী আমি মাথা নাড়ালাম, যার অর্থ হ্যাঁ, খুলব না। পাশ থেকে এবার দাদি আমার মাথায় হাত রাখলেন। আদরের হাতটা মাথায় বুলিয়ে আদর করে বলে ওঠে, শোন মায়া, হৃদ যেমন অধিকার নিয়ে এই বাড়িতে আছে, তোরও ঠিক সমান অধিকার আছে এই বাড়িতে থাকার। বিয়ের পর মেয়েদের ঠিকানায় স্বামী ঘর হয়, তোর ঠিকানাও হৃদের ঘর, এই বাড়ি। তুই তোর ভালোবাসা দিয়ে সবাইকে আগলে রাখবি, এই ঘর সংসারটা তোরও এখন। তাই ভালোবাসা দিয়ে নিজের স্বামীর মনকে জয় করতে হবে। কাল রাতে হৃদ যা বলেছে তার জন্য আমরা অনুতপ্ত। হৃদ উগ্র মেজাজের, সহজে সবকিছু মেনে নিতে পারে না, তাই তোর ওকে বুঝাতে হবে বিয়েটা মানে কি। তারপরও আমরা হৃদের সাথে কথা বলল তোকে নিয়ে। একটু সময় লাগবে, কিন্তু দেখবি সব ঠিক হয়ে গেছে, আমাদের ওপর একটু ভরসা রাখো। এতটুকু বলেই থামেন দাদি। আমি নড়েচড়ে বসি, কিছু বলতে চাই দাদা দাদিকে, নিজস্ব মতামত দিতে চাই তাদের। তাই দাদি আবারও কিছু বলার আগেই আমি দাদিকে থামিয়ে দিয়ে হাত বাড়িয়ে দাদা দাদির দুইজনের দুটি হাত নিজের দুই হাতে মুঠোয় নিয়ে আস্তে করে বলে উঠি আমি, বিয়েটা কিভাবে হয়েছে বা কেন হয়েছে তা আমরা সবাই জানি, তাই সে নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু ছোট একটা আপত্তি আছে। সেটা হলো আমাদের বিয়েটা হুট করেই হওয়ায় উনি যেমন বিয়েটা মেনে নিতে পারছে না, তেমন আমিও। আমাদের এই সম্পর্কটা আপাতত আমরা কেউ বুঝে উঠতে পারছি না। তাই আমরা আমাদের সম্পর্কটা বুঝার জন্য আমাদের একটু সময় দাও প্লিজ। আমাদের দুজনেই সময় দরকার। আমার কথা শুনে দাদা দাদি চেহারা অপরাধ বোধটা কিছুটা কমে যায়। আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায় দাদি। খুশিতে উৎফুল্লতার সঙ্গে বলে উঠল, আচ্ছা তাই হবে, তোর কথায় রইল। হুম মম। আচ্ছা, আমরা তোকে তুই করে বললে তোর কি কোনো আপত্তি আছে তাতে মায়া? দেখ, আমাদের কাছে হৃদ যেমন, তুইও ঠিক তেমনটাই আপন। তুমি শব্দটাতে গভীরতা আসে না, কেমন একটা পর পর লাগে, তাই তুই করেই বলি তোকে কেমন। আমি ধীরে মাথা নাড়িয়ে আবারও সম্মতি জানিয়ে বলল, তুমি আমাকে যা খুশি ডাকতে পারো দাদি, আমার কোনো আপত্তি নেই। পাশ থেকে দাদাজান খানিকটা অভিযোগ সুরে বলে উঠে, আমাকে কি কারো চোখে পড়ে না, নাকি দেখতে চাই না কেউ কোনটা? দাদাজানের কথায় মুহূর্তেই ঠোঁট প্রসারিত হাসলাম আমি। দাদা দাদির সাথে আমার পূর্ব পরিচয় ছিল আগের থেকেই। আমাদের বাসায় প্রায় যাওয়া আসা করত তারা। সেই সুবাদে আমার সাথেও তাদের সখ্যতা ছিল বেশ। আমি সেই সূত্র ধরে এবার দাদাজানকে জড়িয়ে ধরে বলি, তুমি তো আমার দাদাজান, আর জানকে চোখে না পড়াটা ঘোর পাপ বুঝলে। আমি তোমাকে দাদাজান কেন বলি জানো? কারণ দাদা শব্দটা মাত্র ফর্মালিটি রক্ষা করার জন্য বলে থাকি। তুমি কিন্তু আসলে আমার জান হও, বুঝলে? খাটের উপর পা ঝুলিয়ে বসে আছি আমি, আমার দৃষ্টি সামনে দেয়ালের প্রেন্টিনর উপর। কিন্তু মাথায় আমার অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমার চিন্তা কারণ হলো আমার গুণধর স্বামীকে নিয়ে। বিয়ে হয়েছে আজ 1 সপ্তাহ হয়েছে, কিন্তু আমি তার সামনে যাইনি। উনার সামনে যাওয়ার আমার কোনো কারণ ছিল না, তাই যাওয়া হয়নি। উনার সামনে যেতে আমার যথেষ্ট পরিমাণ কারণ লাগবে, নয়তো কারণ ছাড়া যাব না। আর কেনই বা যাব? উনি আমাকে সবাই সামনে এতটা অপমান করলেন, যা আমি কিছু ভুলিনি। অপমান থেকেই জেদ ধরে, ভুল করেও উনার সামনে যায় না আমি। উনি কখন বাসায় আসে, কখন যাই, কখন নাস্তা করে, কখন ডিনার করে,
এই সময়গুলো মাথায় রেখে তখন আমি ভুল করেও রুম থেকে বের হই না। রাতে আমার গুণধর স্বামী বাসায় আসার আগে আমি দাদা দাদির সাথে আড্ডা দিয়ে নিজের রুমে চলে আসি। মোট কথা ওনার সামনের আমি কিছুতেই পড়তে চাই না। বর্তমানে দাদা দাদি আমাকে ছাড়া চোখ দেখে কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে তীব্র। তারা জনই একদম চোখে হারায় আমাকে, এতটা ভালোবাসেন আমাকে। দাদা দাদি কথা মাথায় আসতেই চট করে চলন্ত দেয়াল ঘড়ির দিকে তাকালাম। দেখলাম রাত 9:01 বাজে। তাই সাথে সাথে উঠে দাঁড়িয়ে রুমে থেকে বাহির হলাম। উদ্দেশ্য, দাদির সাথে আড্ডা দিব। দাদির রুমে। দাদির রুমটা আমার রুম থেকে 2 রুম পরের। সভ্যসুলভ ভাবে দাদা দাদির রুমের দিকে অগ্রসর হচ্ছি। রুমের সামনে বিশাল করিডোরে ধরে তখনই আমার চোখে পড়ল দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিস্তীর্ণ অতি সুন্দরী একটা পাথরের মূর্তি। আমি দাঁড়িয়ে পড়লাম, ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সেদিকে। পর্যবেক্ষণ করতে লাগলাম পাথরের মূর্তিটিকে, যার হাত দুটো ভাঁজ করে উপরে তোলা মুড়িয়ে, মাথাটা উপরের মুড়ানো হাতের দিকে চেয়ে আছে, আর কোমরটাও বাঁকা করে রেখেছে একপাশ থেকে। আমি খানিকটা সময় নিয়ে দেখার মধ্যে দিয়েই আমার মনে প্রবল ইচ্ছা জাগে আমিও এটা মতো করে দাঁড়াবো এখন। তাই দেরি না করে সাথে সাথে নিজের 2 হাত ভাঁজ করে উপরে তুলে দিলাম, কোমরটা বাঁকা করে। মাথাটা উপরের দিকে তুলতেই হঠাৎই কেউ একজন পিছন থেকে ভারী কণ্ঠে বলে উঠল, কি হচ্ছে এখানে? আমার কোনো পরিবর্তন হলো না। আমি আগের ন্যায় চেষ্টা করেই যাচ্ছি। আমার ধারণা ছিল আমার পিছনে ব্যক্তিটি ভালো কাকু হবে, মানে খান বাড়ির একটা সার্ভেন্ট আর কি। আমি উনাকে ভালো কাকু বলে সম্বোধন করি, তাই নিজের চেষ্টা চালিয়ে উল্টো বলে উঠি, ভালো কাকু, দেখতো আমি ঠিক করে দাঁড়াতে পারছি কিনা, এই প্রতিমার মতো হোম সবকিছু ঠিকঠাক আছে কিনা। পিছন থেকে কারো সারা শব্দ এলো না কানে, তবে তার উপস্থিতটা টের পাচ্ছিলাম। কিছুটা সময় যেতেই হুট করে আবারও দ্বিতীয় শব্দ কানে আসে আমার। পিছন থেকে দ্বিতীয় জন্য বলে উঠে, হৃদ বাবা আপনার কফি। সার্ভেন্টের ডাক যেন হৃদের কানে অবধি পৌঁছালো না। দৃষ্টি তার অচেনা মেয়েটির উপর। খানিকটা কপাল কুঁচকে তাকিয়ে আছে কৌতূহলবশত। মেয়েটির কর্মকাণ্ড বুঝার চেষ্টা করছে সে। পিছন থেকে মেয়েটিকে এক পলক চোখ বুলিয়ে নেয় হৃদ। মেয়েটির পরনে গাঢ় নীল রঙের চুড়িদারি জামা জড়ানো, 2 হাত ভর্তি নীল কাচের চুড়ি, চুলগুলো সব খোপা করা, তার মাঝে ঝুলন্ত কাঠি দিয়ে বাঁধা, আর সেই কাঠি মাঝে অনেকগুলো ছোট ছোট ঝুমকো আছে, যা মায়ার মাথা নাড়াবার সাথে সাথে ঝনঝন শব্দ করছে। গায়ের রংটাও বেশ মন মাতানো, কাঁচা হলদেটে, যা খুব কম মানুষের থাকে এই রংটা, সবার থেকে আলাদা। হৃদ আবারও চোখ আওড়ায়, মেয়েটির মুখ দেখা যাচ্ছে না। এতে সে বিরক্ত, কিন্তু মেয়েটিকে খান বাড়িতে অচেনা মেয়ের আগমনটা কৌতূহল সৃষ্টি করল হৃদের মনে। হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও পিছন থেকে বৃদ্ধ সার্ভেন্টটি মৃদু গলায় হৃদকে উদ্দেশ্য করে বলল, হৃদ বাবা আপনার কফিটা। পরপর ডাকে বিরক্তি নিয়ে তাকায় সেদিকে। হৃদকে বিরক্তিতে থাকাতে দেখে থমথমে খেয়ে যায় বৃদ্ধা সার্ভেন্টটি। জড়সড় হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে জায়গায়। হৃদ বিরক্তি নিয়ে লোকটিকে এক পলক দেখে নিয়ে আবারও চোখ ঘুরিয়ে তাকায় সামনে। হৃদ নামটি শুনতাই চমকে উঠলাম আমি। আমার গুণধর স্বামী এই মুহূর্তে ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে, আর আমি তার সামনে। বিষয়টি আমার জন্য খুবই ভয়ানক থেকে ভয়াবহ টাইপের কিছু। মোট কথা হলো, উনি এই সময়ে বাড়িতে কি করছেন? এই সময় তো বাড়িতে আসার কথা না, তাহলে কেন এসেছেন? আর এসেছেন ভালো কথা, আমাকেই বা কেন উনার সামনে পড়তে হলো? ভয়ে বুক কাঁপছিল আমার, হাত পা জমে উঠছিল। তাই দ্রুত নিজেকে ঠিক করে দাঁড়িয়ে পড়লাম। ভয়ে আমার হাত পা মৃদু কাঁপছে, কিন্তু মুখে কোনো কথা বলছি না আমি। ভয়ে জড়সড় হয়ে হুট করেই পালানোর চিন্তা ভাবনাটা ঠিক করলাম চট করে। তাই দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা না করে দৌড় দেওয়ার জন্য এক পা বাড়াতেই পিছন থেকে উনি গাল খাকিয়ে বলে উঠে, হৃদয় স্টপ হিয়ার, ডোন্ট গো। হু আর ইউ? ভয়ে আতঙ্কে উঠলাম আমি। পা দুটো থেমে গেল মুহূর্তেই। শুকনো একটা ঢুক গিলে চারপাশে ভীতু চোখ বুলালাম। আমি কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না। এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছিলাম,
যে আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। কিন্তু আফসোস, এই মুহূর্তে কাউকে দেখতে পারছি না আমি। হতাশায় আষ্টস হয়ে আসছিল আমার গলা। তাই উপায় না পেয়ে দাদিকে চিৎকার করে ডাকতে লাগলাম গলা ফাটিয়ে। দাদি গো, আমাকে বাঁচাও। দাদি গো, আমাকে বাঁচাও। দাদি, দাদি। ব্যাস, দাদি আমার হাজির হলো। নিজের রুম থেকে ধুর ফুরিয়ে ছুটে বের হয়ে আসলো আমার সামনে। রুম থেকে বের হতেই সামনে পেল আমাদের। দাদিকে চোখের সামনে দেখে যেন জান ফিরে ফেলাম আমি। তাই আমি আর পিছন ফিরে না তাকিয়ে সামনে দিকে দৌড়ে গিয়ে দাদিকে জড়িয়ে ধরে বললাম, দাদি প্লিজ আমাকে এবারে মতো বাঁচিয়ে দাও। প্রমিস করছি, আর কোনো দিন তোমার নাতির সামনে পড়ব না। প্লিজ দাদি, আমাকে বাঁচিয়ে দাও। প্রচণ্ড ভয়ের সাথে কথাগুলো বলে দাদিকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও দৌড় লাগালাম দাদির রুমে। এক দৌড়ে চলে আসলাম দাদির রুমে। বুকে হাত দিয়ে লম্বা শ্বাস ছাড়লাম। আহা, কি শান্তি। বাকিটা দাদি নিজেই সামলে নিবেন উনার সাথে। এইদিকে মায়া এমন কাণ্ডের খানিকটা বোকা বনে যায় হৃদ। কি থেকে কি হয়েছে কিছুই বুঝতে পারছে না হৃদ। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ার যাওয়া দিকে। হৃদের দাদি হেনা খান মুহূর্তেই শক্ত গলায় বলে ওঠে, হৃদ তুই কি মেয়েটাকে শান্তি মতো থাকতেও দিবি না বাড়িতে? মেয়েটা কি তোকে জ্বালায় যে তুই ওকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ। হেনা খানের ধারণা হৃদ এতক্ষণ ধরে মায়াকে হয়তো অপরাধ করছিল বা ভয় দেখাচ্ছিল, যার কারণে মায়া ভয়ে চিৎকার করছিল বাঁচার জন্য। দাদির কথা কানে আসতেই চোখ তুলে তাকাই হৃদ। এখানে হৃদ কতটা অপরাধী বুঝার চেষ্টা করে, কাকে ভয় দেখাচ্ছি সেটাও জানার প্রয়াস চালায়, কিন্তু বোধগম্য হচ্ছে না। তাই নিজের দাদির কথায় চোখ তুলে তাকিয়ে থেকে একটা ভ্রু কুঁচকে প্রশ্ন করে, কাকে ভয় দেখাচ্ছিলাম আমি? আর মেয়েটাকে? হৃদের কথায় তেলেবেগুনে জ্বলে ওঠে হেনা খান। এতক্ষণ ধরে ভয় দেখিয়ে বলছে কাকে ভয় দেখাচ্ছে সে, চিনেও বলছে মেয়েটিকে। ওহ মায়া, যাকে তুই এতক্ষণ ধরে ভয় দেখাচ্ছিলি। দাদির কথায় খানিকটা কপাল কুঁচকে আসে হৃদের। মায়া নামে কাউকে চিনে কিনা মনে করার চেষ্টা করে, কি বিফল হয়। তাই খানিকটা কনফিউজড হয়ে আবার প্রশ্ন করে, মায়াকে? এবার সত্যি সত্যি রেগে যাচ্ছেন হেনা খান। রাগী ফেঁসে বিরক্তি নিয়ে বলে, তোর বউ? কেন? যখন ভয় দেখাচ্ছিলি তখন মনে ছিল না মেয়েটাকে হয়? এখন বলছিস আমায় যে মেয়েটাকে? খানিকটা থেমে আবারও সাথে সাথে বলল হেনা খান, আর হ্যাঁ, তুই মায়া থেকে দূরে থাকবি। একদমই ভয় দেখাবি না ওকে। আর যদি ভয় দেখানোর চেষ্টা করিস তো আমার চেয়ে খারাপ কেউ হবে না, না বলে দিলাম। কথাগুলো গোড়গোড় করে বলেই তিনি হনহনিয়ে চলে যান নিজের রুমে। আর পিছন থেকে হৃদ হা করে তাকিয়ে থাকে হেনা খানের যাওয়ার দিকে। তার সাথে কি হলো কিছুই বুঝতে পারছে না। এ মেয়েটা তার বউ এতটুকু বুঝতে পারছে, কিন্তু যে বউকে সে নিজের থেকে দূরে থাকার জন্য সবাইকে বলে এসেছে, আজ সবাই তাকে সেই মেয়েটার থেকে দূরে থাকতে বলছে। দুনিয়াতে যদি কাউকে পরাচোর হিসাবে অ্যাওয়ার্ড দেওয়া হয়, তাহলে সেটা নাকি অনায়াসেই আমি পাবো। এটা আমার মনোরম দাদির ধারণা, আমার নয়। আমি বরাবরই বিদ্রূপ করি দাদির এই ধারণাটি নিয়ে। করাটাই স্বাভাবিক, কারণ আমি সেটা মানি না। তাই প্রত্যেকে আলাদা বিশেষ কিছু গুণ থাকে, সবাই সব দিক থেকে পারদর্শী হয় না, আর না সবার মাঝে সব গুণ থাকে বিদ্যমান থাকে। তাছাড়া সবার মাঝে সব গুণ থাকতে হবে এমনটাও কোনো কথা নেই, তাই না? অনেকের মাঝে কিছু ভিন্ন গুণও থাকতে পারে, যেমন আমার আছে। আমার পড়া ছাড়া সবই ভালো লাগে, শুধু আমার পড়তে ভালো লাগে না। বই এ নাম শুনতাই চোখে আমার রাজ্যের সব ঘুম ভর করে, শুধু হারমি আসে মুহূর্তেই। তাই পড়াটা ঠিকঠাক পড়তে পারি না। মাঝে মধ্যে আমি এই গুণকে কাজে লাগাই। যেমন যখন আমি ঘুমের অভাবে বিছানা ছটফট করি তখন আমি শুধু মনকে বলি এখন না ঘুমালে পড়তে বসাবো, কিন্তু তোকে দেখিস। ব্যাস কাজ হয়ে যায় আমার। বাকিটা আমার ঘুমই কাজ করে দেয়। মুহূর্তেই হারমি দিতে দিতে অল্প কিছুক্ষণের মধ্যে ঘুমের রাজ্যে তলিয়ে যায়। তাই এটাকে আমার বিশেষ গুণ বলে মনে করি আমি। কিন্তু দাদির আমার মানতে নারাজ। সে আমাকে ধরে বেঁধে এইখানের একটা ভার্সিটিতে ভর্তি করিয়েছেন।
সেটা নাকি দাদাজানের ভার্সিটির। তাই আমার ভর্তি নিয়ে কোনো ঝামেলা করতে হয়নি। নয়তো আমাকে এত বড় ভার্সিটিতে চান্স পাওয়া তো দূর থাক, পাশেও বিরতে দিত না আমার মনে হয়। যাহ রেজাল্ট আমার, হা হা হা। যাই হোক, এই মুহূর্তে দাদির আমার ওপর অনেক বিরক্ত, আর সেটা দাদির সুন্দর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কারণটাও সিম্পল, আমি ভার্সিটিতে যেতে চাইছি না তাই। আর দাদি আমাকে ভার্সিটিতে পাঠাবেই। সেই কারণের রেশ টেনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খানবাড়ির বিশাল বড় ড্রয়িং রুমে আমি। আমার ঠিক বরাবর সামনে দাদি দাঁড়িয়ে আছে। তার পাশে বাকিরা, মানে কাজের লোকরা এক কোণে দাঁড়িয়ে আমাদেরকে দেখছে। আমি অসহায় ফেস বানিয়ে মাথা নিচু করে রেখেছি। দাদি আমাকে এটা সেটা খাজিবাজি বলেই যাচ্ছে, থামাথামি নেই। পরিবেশ খানিকটা উত্তেজিত আমার জন্য। ঠিক তখনই কলিং বেলের আওয়াজ কানে আসল আমাদের। কিন্তু আমাদের দুজনের মধ্যে বিশেষ একটা পরিবর্তন দেখা গেল না। একজন কাজের লোক দ্রুত এগিয়ে মেইজ দরজাটা খুলে দেয়। মাথা নিচু করে পাশে চলে গেল কাজের লোকটা নিঃশব্দে। কোনো উত্তর করলো যে কে আসলো? দরজা ধরে এই সময়ে কে আসলো বাড়িতে? প্রশ্ন থাকলো মনে। কিন্তু আমি মাথা নিচু করে রেখেছিলাম, তাই আমার তাকানোটা হয়ে ওঠেনি। দাদিও বিশেষ একটা পাত্তা দিল না যে কে এসেছে সেটা নিয়ে। দাদি নিজের মতো করে আমাকে শাসিয়ে আবারও বলে ওঠে, মায়া, আমি তোকে এত কষ্ট করে শাড়ি পরিয়ে সাজালাম, আর তুই আমার কষ্টে কোনো মূল্য দিবি না। আর আজকে তো তোকে ভার্সিটিতে পড়তে যেতে হচ্ছে না, শুধু ভার্সিটির অনুষ্ঠানে যাবি। কিন্তু সেই অনুষ্ঠানে যেতেও তোর সমস্যাটা কোথায় শুনি? তুই একা থাকবি না সেখানে, সবাই থাকবে। তাছাড়া আজকে ভার্সিটির নবীন বরণ অনুষ্ঠানে তোর দাদাজানও থাকবে চিফ গেস্ট হিসাবে। এখন তুই যদি না থাকিস তাহলে তোর দাদাজান কষ্ট পাবে এই নিয়ে। তুই কি চাস এখন তোর দাদাজান কষ্ট পাক তোকে নিয়ে? হ্যাঁ। আমি সভ্যসুলভ মাথা নাড়ালাম, যার অর্থ না, আমি চাই না। আমার মাথা নাড়াতে দেখে হয়তো সন্তুষ্ট হয়েছেন দাদি। সাথে সাথে নরম গলায় বলল, বেশ, চল তোকে গাড়িতে দিয়ে আসি, ড্রাইভার অপেক্ষা করছে তোর। দাদির কথায় গাল ফুলালাম আমি। ভার্সিটির অনুষ্ঠান হোক আর পড়াশোনার জন্য হোক, আমাকে কোনো কালেই ভার্সিটিতে যেতে মন চাই না। তারপরও আমি কাউকে এই কথাটা বুঝাতে পারলাম যে আমি আর পড়তে চাই না, যেতে চাই না কোনো ভার্সিটিতে। তাদের কথা না পড়লে আমি মানুষ হব না। এটা কোনো কথা হলো? আর কত মানুষ হব আমি? গাছ ফেরে মানুষ হব আমি? মানুষ হয়ে জন্ম নিয়েও মানুষ হতে পারলাম না আমি। এই 4 অক্ষর পড়লেই মানুষ হয়ে যাব, এটা আমার মনসই দাদির ধারণা। আমি কষ্টে ভারাক্রান্ত মন নিয়ে আবারও বুঝানোর চেষ্টা করে বললাম, দাদি, আমার পড়ালেখা ভালো লাগে না, তারপরও তোমরা আমাকে ভার্সিটিতে ভর্তি করিয়েছ। ভার্সিটিতে গেলে আমার ভয় করে, সবাই কেমন কেমন করে তাকিয়ে থাকে যেন। এত ভয় নিয়ে কি আর পড়াশোনা করা যায় বলো? আমার কথায় মুহূর্তেই তেলেবেগুনে জ্বলে উঠল দাদি। ক্ষেপ্ত ভঙ্গিতে বলল, এই একদমই মিথ্যা বলবি না আমার সাথে, পড়া চোর কোথাকার। তোকে না আমি বলছি যে ভার্সিটিতে গিয়ে নতুন মেয়ে ফ্রেন্ড বানাতে। বানালি না কেন বল? আমি সাথে সাথে বলে উঠি, দাদি, আমি মিথ্যা কখনোই বলি না, তুমি জানো। আর বিশ্বাস্য না হলে তুমি আমার সাথে চলো আমাদের ভার্সিটিতে, তাহলেই বুঝবা। আর আমি ফ্রেন্ডও বানিয়েছি তোহ 2 জন মেয়েকে। কিন্তু ওরা। আমাকে থামিয়ে দিয়ে দাদি বলে উঠে, এই বয়সে তুই আমাকে তোর সাথে ভার্সিটিতে যেতে বলছিস মায়া? তুই কি ঠিক করে রেখেছিস যে কখনোই বড় হবি না? কথাগুলো বলেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে দাদি নিজেকে খানিকটা শান্ত করে আবারও বলল, আচ্ছা শুন, ফ্রেন্ড বানিয়েছিস ভালো কথা, আরো কয়েকজন মেয়ে ফ্রেন্ড বানাবি আর এসে বলবি আমাকে কেমন। খবরদার, কোনো ছেলেদের সাথে কথা বলবি না, তাদের ফ্রেন্ডও বানাবি না। সব ছেলেরা ভালো হয় না। আর খিদে লাগলে কলেজের ক্যান্টিনে কিছু খেয়ে নিবি কেমন। সকালের নাস্তাটাও ঠিক মতো করিসনি তুই। দাদি কথায় আমি মাথা উপর নিচ করলাম, যার অর্থ হ্যাঁ। দাদি আমার একগাল আলতো হাতে ছুঁয়ে আবার বলে উঠে, সোনা মা, পড়াশোনাটা তোকে করতেই হবে। তাই কোনো বাহানা না করে চল, তোকে এগিয়ে দিয়ে আসি গেট পর্যন্ত। কথাগুলো বলেই আমার হাত ধরে নিয়ে দরজা দিকে এগোতে লাগলেন। আমি মাথা নিচু করে দাদির সাথে সাথে চললাম। দাদি আমাকে নিয়ে যাওয়ার সময়
দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা দিকে এক পলক তাকিয়ে পর মুহূর্তে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো চলতে চলতে। আমি মাথা নিচু করেই হাঁটছিলাম দাদির সাথে। দাদি নিঃশব্দে আমাকে নিয়ে বেরিয়ে গেল গাড়ির উদ্দেশ্য। আমি দুঃখ মনে চলতে লাগলাম। এখন আমার কি আর করার আছে? কিছু করার নেই। আমার কষ্ট কেউ বুঝে না। কেউ না। হৃদ এতক্ষণ দাঁড়িয়ে নিজের দাদির আর মায়ার কথাগুলো শুনছিল। আসলে হৃদ এই টাইমে বাড়িতে থাকে না। সে রোজকার মতো সকাল 9:00টায় বের হয়ে যায় অফিসের জন্য। আজকেও তাই করেছিল। কিন্তু হুট করে ওকে আসতে হয়েছে দাদাভাই এর সাথে, তাকেও ভার্সিটিতে থাকতে হবে বলে। সেই জন্য তার এই অসময়ে বাড়িতে আসা ফ্রেশ হওয়ার জন্য। সাথে নিজের কিছু প্রয়োজনীয় ফাইল নিবে। ভার্সিটিতে যাওয়ার অন্য একটা বিশেষ কারণ আছে হৃদের। নয়তো এইসব ফালতু অনুষ্ঠানে সে কখনোই যায় না। এই মুহূর্তে কিছু রাজনৈতিক কারণের জন্য যেতে হবে বাধ্যতামূলক। কিন্তু ড্রয়িং রুমে আসতেই চারপাশটা থমথমে দেখে ভ্রু কুঁচকে তাকায় সামনের দিকে। কি হচ্ছে এখানে বুঝার জন্য সবার দৃষ্টি অনুসরণ করে সে তার দাদির দিকে তাকায়। পরমুহূর্তে নিজের দাদিকে অনুসরণ করে তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে চোখ পড়তেই মুহূর্তে খানিকটা চমকে ওঠে। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটাকে লক্ষ্য করতে থাকে। নীরব চোখ বুলাই মায়ার মাথা থেকে নিচ পর্যন্ত। মেয়েটির পরনে তার ডিপ রেড শাড়ি পরা, যার মধ্যে হালকা গোল্ডেন সুতা আর পাথরে কাজ করা। চুলগুলো সব ছাড়া যা হাঁটুর নিচ অবধি গিয়ে ঠেকেছে। 2 হাত ভর্তি কাচের রেশমি চুড়ি। ব্যাস এতটুকু দেখা যাচ্ছিল সাইড দিয়ে। কিন্তু যখন হেনা খান মায়ার হাত ধরে দরজার সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল, তখন হৃদ মায়ার চেহারা দেখে মুহূর্তেই আবারও চমকে ওঠে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ার মুখ পানে। গোল গোল চেহারা মধ্যে বড় বড় চোখ জোড়া। আর সেই চোখে বড় বড় ঘন পাপড়ি বিশিষ্ট। হালকা চিকন ঠোঁটে গাঢ় ডিপ লাল লিপস্টিক দেওয়া। কপালে কালো টিপ। চোখের গাঢ় কাজল টানা। একটা কথায় পরীকেও হার মানাবে বলে এই মুহূর্তে হৃদের মনে হচ্ছিল। মায়াকে দেখে যেন আটকে গেছে তার মনপাড়া। ভার্সিটিতে বসে আছি আমি। সাথে আছে আমার 2 ফ্রেন্ড। একজন হিনা, অন্যজন মনা। দুজনই অনেক সুন্দরী। এতটা যা মুহূর্তেই যে কাউকে পাগল করতে পড়বে। কিন্তু তাদের দাবি আমি নাকি বেশি কিউট তাদের থেকে। একদম কিউট বাচ্চাদের মতো দেখতে লাগে। আমাকে দেখলে নাকি গাল টানতে ইচ্ছা হয় তাদের। কিন্তু আমার সেটা মনে হয় না। এবার কেন মনে হয় না তা নিজেরও জানি না। হিনা পরেছে কালো শাড়ি আর মনা নীল শাড়ি। দুজনই আমার মতো করে সেজেছে। তবে তাদের দুইজনের চুল পিঠ পর্যন্ত এবং ব্রাউন কালার করা। কারণ তারা আধুনিকতায় বিশ্বাসী। আর আমি আধুনিক নয়। কথা ভাবতেই যেন এক দুঃখের দীর্ঘশ্বাস ছাড়লাম। ওদের সাথে গল্প করতে করতে দাদাজানের জন্য অপেক্ষা করছিলাম। এখন বাজে 1:01 আর 10 মিনিট পরে চিফ গেস্ট মানে দাদাজান চলে আসবে। তাই আমরা স্টেজের সামনে 3 সারি পর আমাদের সিট বসে অপেক্ষা করতে লাগলাম দাদাজানের। আরও কিছুক্ষণ পর আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে দাদাজান এলো 3টা গাড়ি নিয়ে। 2টো সাদা, একটা কালো। একটাতে গার্ডরা, অন্যটাতে দাদাজান ছিলেন। তৃতীয়টাতে একটা সুদর্শন ছেলে বের হয়ে আসে। আমি দূর থেকে দাদাজানকে দেখলাম। তিনি আর ছেলেটা সবার সাথে হ্যান্ডশেক করছিল। দাদাজান আবার কারো কারো সাথে কোলাকুলিও করছেন। কিন্তু ছেলেটা নয়। আমাদের ভার্সিটির সিনিয়র বড় ভাই আপিরা তাদের ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছিলেন। দাদাজান ফুল নিতে নিতে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকায়। হয়তো কাউকে খুঁজছিলেন। সুদর্শন ছেলেটাকেও দেখলাম, সেও ঘাড় ঘুরিয়ে সামনে দিকে তাকিয়েছেন। হয়তো সেও দাদাজানের মতো কাউকে খুঁজছেন। কথা বলতে বলতে একটা সময় দাদাজান প্রিন্সিপাল স্যারকে ডেকে কানে কানে কিছু একটা বলে ইশারা করলেন আমাদের দিকে। প্রিন্সিপাল স্যার আবার সাথে সাথেই অন্য একজনকে ইশারা করে কিছু একটা বললেন। ইশারা অনুযায়ী সে ব্যক্তি সেখান থেকে চলে যায়। তবে দাদাজানের পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার চেহারা ঠিকঠাক দেখা যাচ্ছে না আশেপাশে মানুষজনের ভিড়ের জন্য। সেই সাথে আমরা অনেকটা দূরের অবস্থান করছি, তাই অতি কষ্ট করে ছেলেটিকে দেখার আর চেষ্টা করলাম না। চুপচাপ নিজের আসনে ঠিক করে বসলাম। আমার ঠিক হয়ে বসার মধ্যে দিয়েই পিছন থেকে কেউ একজন বলে ওঠে,
মায়া, তোমারকে প্রিন্সিপাল স্যার ডাকছেন, চলো আমার সাথে। আমি ঘাড় ঘুরিয়ে তাকায় পিছনে। চোখে পড়ল আমাদের ডিপার্টমেন্টের রাষ্ট্রবিজ্ঞান স্যারকে। আমি স্যারের কথায় বিনা বাক্য বয়ে সাথে সাথে উঠে দাঁড়ালাম। বাধ্য মেয়ে মতো স্যারের পিছনে যেতে লাগলাম। স্যার আমাকে একটা রুমে ভিতরে নিয়ে আসলেন। আমি ভিতরে ঢুকতেই চোখ দুটো অটোমেটিক্যালি বড় বড় হয়ে যায়। ভয়ে চুপসে যায়। কারণ এখানে সব সিনিয়র বড় আপি আর ভাইয়ারা আছে, সাথে বেশ কিছু স্যার ম্যামরাও আছে। হুট করে রুমের ভিতর আমি আর স্যার ঢুকাতে সবার দৃষ্টি পড়ে আমাদের উপর। সবাই স্যারকে পূব থেকেই চিনত, তাই খুব সহজেই আমি সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে গেলাম। সবার নজর আমার পড়ল। আমি ভয়ে আরো খানিকটা জড়সড় হলাম। গিয়ে দাঁড়ালাম সিনিয়র আপিদের পাশে। তখনই পাশ থেকে প্রিন্সিপাল স্যার বলেন, মায়া আসো আমার কাছে, তোমাকে আরাফাত খানকে, দাদাজান, স্টেজ গিয়ে ফুল দিয়ে বরণ করতে হবে তোমার সিনিয়র ভাই আপুদের সাথে। নাও এই ফুলগুলো, যাও ওদের সাথে তুমি। আর সাব্বির সিনিয়র ভাই দলের লিডার, তুমি মায়া খেয়াল রাখবে যাতে ওর কোনো সমস্যা না হয়, সেটা তোমার দায়িত্ব দিলাম। সাব্বির ভাই আমার সামনে এসে দাঁড়ায়, নীরব চোখে পর্যবেক্ষণ করে আমাকে। মিষ্টি হাসল নিজের মাঝে। পর মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকায় প্রিন্সিপালের দিকে। সভ্যস্বরূপ মিষ্টি হেসে স্যারকে উদ্দেশ্য করে বলে, কোনো সমস্যা হবে না স্যার, ঠিকঠাক দায়িত্ব পালন করব। ঠিক আছে, যাও তোমরা সবাই। জি স্যার। পর মুহূর্তে ঘাড় ঘুরিয়ে আমাকে বলে উঠে, তুমি আমার সাথে। আর বাকিরা তোরা সবাইও আয় আমার সাথে। সিনিয়র ভাইয়ের কথায় আমি মাথা নাড়িয়ে পিছন পিছন যেতে লাগলাম উনার। কিন্তু নিজের ভিতরে প্রচণ্ড ভয় জেঁকে বসেছিল আমার। বড়দের মাঝে আমি একা ছোট, বিষয়টি আনকমফোর্টেবল ছিল আমার জন্য। যাই হোক, স্টেজে একপাশে সাব্বির নামক ভাইয়াটার পাশে দাঁড়ায় আমি। স্যার আমাদের সবাই হাতে ফুল দিচ্ছেন। আমি সেই ফুলের মালাটা নিতে চোখ পড়ল সাব্বির ভাইয়ার দিকে। তিনি অদ্ভুত ভাবে তাকিয়ে আছে আমার দিকে। উনার তাকানোতে আমি সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। আমার চোখ নামানোতে উনার অস্পষ্ট স্বর কানে আসলো আমার। কিছু একটা বিড়বিড় করে বলছিল নিজের মাঝে। বিষয়টি আমার কাছে স্পষ্ট নয়। স্টেজ থেকে আমাদের সরাসরি সবাইকে দেখা যাচ্ছে। প্রথমে আমাকে বরণ করতে হবে দাদাজানকে, তাই সামনে এগোতে লাগলেন আমি। সবাই নীরব, বরণ পূব চলছে তাই আমার কেমন জানি অস্থির লাগছে, কারণ আমার পায়ের মধ্যে যে পাইল আছে সেগুলো ঝনঝন শব্দ করছে খুব। তাই নিজের মাঝে অস্বস্তি ও বিরক্তি লাগছে খুব। নিজেকে মনে মনে শাসালাম এই বলে, আজকে এইগুলা না পড়ে আসলে কি এমন হতো। উফ। ভীষণ অস্থিরতা নিয়ে সামনে মানুষটার দিকে তাকিয়ে একটা ক্লোজআপ হাসি উপহার দিলাম দাদাজানকে। কিন্তু আমার এই হাসি কারো একজনের পছন্দ হয়নি। তাই আমার এই হাসিটা পরিবর্তিত আমার বাসে রূপান্তরিত হয়েছিল হা হা হা। আমি সামনে যেতেই দাদাজান হাসি মুখে দাঁড়িয়ে আমার হাত থেকে মালাটা পরে নিলেন। আমি পাশে তাকাবার প্রয়োজন বোধ মনে করিনি, তাই দাদাজানের সাথে কথা বলছিলাম। তিনি মালাটা পরতে পরতে আস্তে করে বলেন, সোনামা, আমি চাইছিলাম তুই আমাকে বরণ কর, তাই তোর হাতেই মালাটা পরে নিলাম। কিন্তু আজকে আমার সোনামাকে কিন্তু লাল শাড়িতে, লালপুরি লাগছে দেখতে, ভারী মিষ্টি লাগছে। দাদাজান কথায় আমি আবার একটা ক্লোজআপ হাসি দিলাম। কারণ উনার জন্য আমাকে এখানে আসতে হয়েছে সিনিয়রদের মাঝে। তিনি আমাকে কতটা ভালোবাসলে স্যারকে বলে আমার হাতে বরণ হলেন। দাদাজানের ভালোবাসায় বরাবরই আমি মুগ্ধ। তাই আমিও লুকোচুরি ভাবে নিজের একটা হাতের ইশারায় মিহি হাসি দিয়ে বুঝাই, ঠিক আছে, তোমাকেও খুব সুন্দর লাগছে জান সাহেব। দাদাজান হাসি মুখে সবার সামনে আমার মাথায় হাত দিয়ে আদর করে দিলেন। আমি চলে আসলাম সিনিয়রদের মাঝে। সাব্বির ভাই এগিয়ে ছেলেটাকে বরণ করতেই আমি একবার চোখ তুলে তাকালাম সামনে। সাথে সাথে চোখাচোখি হলো দুজনের। আমি দ্রুত চোখ নামিয়ে নিলাম। কিন্তু আমি না তাকিয়ে বুঝতে পারছি ছেলেটা আমার দিকেই তাকিয়ে আছে। সময় নিয়ে এক এক করে বরণ পর্ব শেষ হতেই সবাই একসাথে জড়ো হয় সিনিয়র ভাই আপিরা। আমি ছোট থাকায় সেই ভিড়ে মধ্যে পড়ে গেলাম, বের হতে পারছি না। হঠাৎ কেউ আমাকে ভিড় থেকে টেনে বের করে হাত ধরে, বাহিরে এনে হাত ছেড়ে দিতেই আমি ভয়ে সামনে তাকিয়ে দেখি সাব্বির ভাইয়া হাসি মুখে তাকিয়ে আছে আমার দিকে।
বিষয়টি বুঝতে পারলাম আমি যে উনি আমাকে হেল্প করেছে ভিড় থেকে বের হওয়ার জন্য। তাই কৃতজ্ঞতা স্বরূপ আস্তে ওনাকে থ্যাঙ্কস জানালাম। তিনিও আমাকে স্বাভাবিক করার জন্য হেসে এটা সেটা বলতে লাগলেন। আমি ইতস্ততার মাঝেও ঠোঁট প্রসারিত করে ফেললাম খানিকটা। উনি আমার হাসিতে আবারও আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। পরে আমি নিজের করা কাজের জন্য ইতস্তত বোধ করলাম, তাই কিছু না বলে চলে আসলাম সেখান থেকে। হেনা মনার সাথে বসেছিলাম আমি। টুকটাক কথা বলছিলাম নিজেরা। এমন সময় মনা বলে ওঠে, আচ্ছা দোস্ত, তুই কি রিদ খানকে চিনস? মনার কথায় চমকে উঠলাম আমি। হঠাৎ মনা মুখে আমার গুন্ধর স্বামীর নাম শুনে হালকা ভয়ভীতিও হলাম। মনে মনে ভাবলাম মনা কিভাবে চিনে আমার স্বামীকে? প্রশ্ন জাগলো তীব্র মনে। তাই নিজের কৌতূহল এড়াতে না পেরে পাল্টা প্রশ্ন করলাম মোনাকে, কোন রিদ? আমার কথায় যেন আকাশ থেকে পড়ল মনা। বিরক্তি চোখে তাকালো আমার দিকে। হালকা রাগী ভরাট গলায় বলল, লাইক সিরিয়াসলি মায়া, রিদ খানকে চিনিস না তুই? এই কলেজের ফাউন্ডার আর প্রতিষ্ঠার নাতিকে কে তুই চিনস না? এখন সেটা আমাকে বিশ্বাস করতে হবে, তাই তো? আর তুই যদি না চিনতি তাহলে রিদ খানকে কেন তোকে সারাক্ষণ গিলে খাওয়া টাইপে ড্যাব ড্যাব করে দেখলো বল? আমি কি জানি? কথাটা বলেই আমি অপরাধী মতো দাঁড়িয়ে গেলাম অসহায় ফেসে। মনার দৃষ্টি তীক্ষ্ণ। মনার এমন তীক্ষ্ণ দৃষ্টি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আমার রিদ নামক ব্যক্তিকে চিনাটা অতি জরুরি ছিল আমার জন্য। তাহলে হয়তো মনা আমার উপর এতটা রাগান্বিত হতো না। ছোট করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের স্থির করলাম। বিষয়টি বুঝে ওঠার জন্য পুনরায় মোনাকে প্রশ্ন করে বললাম, তুই কার কথা বলছিস সেটা আমি বুঝতে পারছি না। এই শহরে আমি নতুন, তাই ঠিকঠাক কাউকে চিনি না। এখন রিদ খান নামক তো অনেকেই থাকতে পারে আমাদের আশেপাশে, তাই না? তাই না দেখে কিভাবে বলবো যে আমি তাকে চিনি কিনা বল? দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি। উত্তেজিত ভঙ্গিতে দ্রুত হাত নেড়ে আমাকে সামনে ইশারা করে মনা। আমি মনার হাতের ইশারা অনুযায়ী সামনে তাকায়। মনা আমাকে দাদাজানের পাশে বসে থাকা ছেলেটার দিকে ইশারা করে দেখালো। আমি চোখ আওড়ায় ছেলেটির দিকে। দূর থেকে দেখলাম ছেলেটি একজন গার্ডকে কি যেন বলছে পাশের তাকিয়ে। আমি ছেলেটির সম্পূর্ণ চেহারা দেখতে পারলাম না, শুধু একপাশটা চোখে পড়ল আমার। আমি চোখ ঘুরিয়ে মনার দিকে তাকায়, সাথে সাথেই স্বাভাবিক ভঙ্গিতে বললাম, দোস্ত, চিনলাম না তো এই ছেলেকে। কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আমার কথাগুলো হয়তো বিশ্বাস হলো না মনার, তাই গাঢ় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। আমিও আর এই বিষয়ে মাথা ঘামাইনি। আমাদের মধ্যে কথা চলছিল টুকটাক স্বাভাবিক কথাবার্তা। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই হাজির হলো একজন শক্তপোক্ত কালো টাইপের বডিগার্ড আমাদের সামনে। বডিগার্ডটি কোনো রকম বনিতা না করেই এসে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ম্যাম, স্যার আপনাকে যেতে বলেছে স্যারের অফিস রুমে। আমার সাথে আসুন ম্যাম প্লিজ। দাদাজানের বডিগার্ডকে আমি চিনতে পেরে উঠে দাঁড়ায় সাথে সাথে। হেনা, মনা থেকে বিদায় নিয়ে গার্ডের পিছনে চললাম নিভয়ে। মিনিট 2 মধ্যে আসলাম অফিস রুমের কক্ষে। বডিগার্ডটি লোকটি আমাকে রেখে চলে যায় বাহির। যাওয়ার সময় বলে গেল, স্যার নাকি আসছে ওনার, আমাকে অপেক্ষা করতে বলল। অফিস রুমে সোফায় বসেছিলাম চুপচাপ। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় আমি ভয়ে উঠে দাঁড়িয়ে দরজা খুঁজতে লাগলাম। হাতড়াতে দরজা খুঁজে পেয়ে খোলার জন্য হাত বাড়াতেই কেউ একজন ঝড়ের গতিতে রুমে ঢুকে আমাকে দেয়ালের সাথে চেপে ধরে সাথে সাথে। আমি ভয়ে চোখ বন্ধ করে নেই হিচকে। তখন কানে আসলো সামনের ব্যক্তিটির রাগান্বিত কণ্ঠ, আমাকে জ্বালাবি তো তুই নিজেও জ্বলবি, তাই আমাকে ঝালানো বন্ধ কর। আমাকে শান্তি মতো থাকতে দিবি তো তুই নিজেও শান্তি পাবি। আমাকে আগুনের দহনে পোড়াবি তো আমি সেই আগুনের দহনে তোকেও পোড়াবো। যখন থেকে আমার সামনে এসেছিস তখন থেকে রোজ আমাকে পুড়িয়ে মারছিস। আমি কোনো কিছুতে শান্তি পাচ্ছি না। শান্তি চাই আমার, আমাকে আমার শান্তি ফিরে দে, নয়তো তোকেও আমি শান্তিতে থাকতে দিব না। বিগত মাসগুলোতে আমি যা করি নাই এখন থেকে সেই সব করব তোর সাথে, যেটা আমার মন চায় দিবে সেটা। বুঝেছিস তুই? লোকটার পরপর ধমক স্বরের কথায় কেঁপে উঠলাম আমি। কে আমাকে এতটা শাসাচ্ছে কিছু জানি না আমি। শুধু চোখ বন্ধ করে নীরবে শুনে যাচ্ছিলাম পাগল লোকটার কথায়।
ভয়ে চিৎকার করার ভাষা হারিয়ে ফেলেছি আমি। তাই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছি লোকটার সামনে। মনে ভাবছিলাম, কোন বাজে লোকের পাল্লায় পড়লাম আল্লাহ জানে। তখনই আবারও লোকটার কথা কানে আসলো। তুই আজ এত সাজলি কেন হ্যাঁ? কাকে দেখাতে চাস এই সাজ? আমি ফুপিয়ে কেঁদে উঠে কোনো রকম কাপা কাপা স্বরে বলি, দাদি সাজিয়েছে আমাকে, আমি সাজতেন চাইনি তো। লোকটা আমাকে আর কিছু বলতে না দিয়ে সঙ্গে সঙ্গে একটা ভেজা কাপড়ের টুকরো চেপে ধরে আমার মুখের জোরে আমার মুখ মুছতে মুছতে বলে উঠে, তোর কপালে শনি লেগে গেছে, শকুনের নজর পড়ছে তোর ওপর। আজ থেকে আমি যা বলবো তাইই হবে তোর সাথে। আমার কথা না শুনলে তোর সাথে কি হবে তা আমি নিজেও জানি না। তাই আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টাও করিস না তুই। এখন শুধু জানিয়ে রাখলাম, এরপর থেকে অ্যাকশন করব। দেখিস তুই। আর তোর আমাকে দেখার সময় থাকে না, আমার সামনে আসতে চাস না। কিন্তু অন্য ছেলেদের সাথে ঠিকই হেসে কথা বলতে পারিস, তখন তোর ভয় লাগে না, তাই না? যত ভয় শুধু আমার জন্য তোর। কথাগুলো বলেই শক্ত হাত দিয়ে আমরা গাল চেপে ধরে। ব্যথায় আমি কুকড়িয়ে উঠলাম, কিন্তু তারপরও লোকটার কোনো ভাবান্তর হলো না। লোকটা পুনরায় আমাকে ধরে বলে, শোন, এখান থেকে সোজা বাসায় যাবি তুই। বাহিরে ড্রাইভার অপেক্ষা করছে তোর জন্য। এখন যদি তুই আমার কথা নড়েচড় করে না যাস বাসায়, তাহলে আমি তোর কি করব তা আমি নিজেরও জানি না। কথাটা বলেই লোকটা আমাকে ধাক্কা ছেড়ে দিলেন। আমি ছিটকে গিয়ে পড়লাম খানিকটা দূরে। আমার হাত ছাড়া পড়ে আমার হাত থেকে কাচের চুড়ি নিচের ভেঙে পড়ল ঝনঝন শব্দ করে। লোকটা হাত চেপে ধরা কারণে ভেঙেছি। চুড়ি ভেঙে যাওয়ার কারণে হাত থেকে রক্ত বের হতে লাগলো মুহূর্তেই। কিন্তু আমি সেই সবে লক্ষ্য না করে লোকটা থেকে ছাড়া পেয়ে কোনো দিক না তাকিয়ে ভয়ে দৌড়ে দিয়ে বাহিরে চলে আসলাম। গিয়ে বসলাম সোজা গাড়িতে। চলবে। হ্যালো বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই গল্পের অংশ পেয়ে যাবেন আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গল্পের অংশ পেয়ে যাবেন। ধন্যবাদ।